সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে হাসির কারণে কথা বলতে পারছি না। দেখেন, অপকর্ম করবেন, অপকর্ম কিন্তু পাপ, কিন্তু বাপ কেউ ছাড়ে না। আওয়ামী লীগের যারা, সবার কথা বলছি না, যারা বিভিন্ন সময় অপকর্ম করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, হত্যা গুম করেছে, তারা কিন্তু কেউ ভালো নেই। এখনো যদি কেউ এই একই টাইপের অপকর্মের সঙ্গে যুক্ত হন, আপনারাও কিন্তু একসময় ভালো থাকবেন না। আজকে একটা বাস্তব ঘটনা বলবো, যে ঘটনা শুনলে সত্যি আপনাদের কাছে খারাপ লাগবে। ঘটনাটি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমার সঙ্গেই থাকবেন। দেখেন, 5 আগস্ট কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, যাই হোক না কেন, আগের যে সরকার, আওয়ামী লীগ সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি পালিয়ে গেলেন হেলিকপ্টারে করে। সঙ্গে কাকে দিলেন? কারা কারা গেলেন সেই হেলিকপ্টারে? তার বোন গেছেন, তার পরিবারের সদস্যরা তো আগেই চলে গেছেন। আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক মানুষ, যারা সারা বাংলাদেশে একেবারে তৃণমূল থেকে আওয়ামী লীগ সংগঠনটা করেছে, হয়তো সংগঠন কতটা করেছে, কতটা লুটপাট করেছে, কতটা জুলুম করেছে, সেটা ভিন্ন চিন্তা। কিন্তু আওয়ামী লীগের একটা বিপুল জনসমর্থন তো বাংলাদেশে ছিল এবং এখনো আছে, তাই তো? তো যারা নেতৃস্থানীয়, যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছিল, তারা যে নিজেদের জীবন নিয়ে পালিয়ে গেলেন, বাকি কর্মীদের কি অবস্থা, এটা কিন্তু কেউ ভেবে দেখেছেন? এর আগে এক পর্বে আমি বলেছিলাম যে একটা সময় আসবে এই কর্মীরা কিন্তু মানবেতর জীবন যাপন করবে। এটি কিন্তু সত্য হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা এখন সারা বাংলাদেশের নেতারা, তারা কিন্তু পালিয়ে আছেন। যারা জেলে আছেন জেলে আছেন, কিন্তু যারা জেলখানার বাইরে আছেন, তারা কিন্তু অনেকটাই কষ্টের জীবন যাপন করছেন। কেন করছেন? কারণ তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে, তো তাদের অবস্থা কিন্তু কাহিল হয়ে যাবে। কারণ বিগত দিনে যে পরিমাণ অপকর্ম তারা করেছে, তারা জানে এই অপকর্মের ভার তারা আর বহন করতে পারবে না। তাদেরকে মস্ত বড় শাস্তির মুখোমুখি হতে হবে। ফলে তারা পালিয়ে এই বাড়িতে, ওই বাড়িতে, আত্মীয়র বাড়িতে, স্বজনের বাড়িতে অনেক কি বলবো এটাকে, খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। শরীর এখন আর তেল তেল করে না, চেহারা থেকে আর তেল বেয়ে পড়ে না। হ্যাঁ, মানুষের কষ্টের দিন কিন্তু সব সময় থাকে না। বিগত দিনে বিএনপি নেতা কর্মীরা অনেক কষ্ট করেছে, এখন হয়তো সুদিন ফিরছে, এখনো পুরোপুরি ফিরে নাই। এখন আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা মানে একটা কষ্টের দিনের মধ্যে যাচ্ছে। একটা স্পেসিফিক ঘটনার কথাই বলি। ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিন 5 আগস্টের পরে তিনি অন্য সবার মতো ভারতে পালিয়ে গেলেন। তো ভারতে পালিয়ে গেছেন একটা জেলার ছাত্রলীগ, সেটার আবার যুগ্ম সাধারণ সম্পাদক, কয় টাকারই বা মালিক। সামান্য যে টাকা পয়সা ছিল, সে টাকা পয়সা নিয়ে কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছে। প্রথম তো মোটামুটি 1-2 মাস বেশ মৌজ মাস্তি চলছে, টাকা পয়সা আছে, নেতারা টাকা দিচ্ছে, থাকার ব্যবস্থা হচ্ছে, খাওয়ার ব্যবস্থা হচ্ছে, হ্যাঁ কোনো সমস্যা নাই। আবার আপা ফিরে আসবে, নতুন উদ্যম, নতুন প্রেরণা, সবকিছু হচ্ছে। কিন্তু দিন যতই যাচ্ছে, ততই কিন্তু এই রবিউল হাউসের রবিনের মধ্যে কিন্তু এই হতাশা কাজ করতেছিল। এক পর্যায়ে তার কিন্তু আর্থিক অনটন শুরু হয়। 3-4-5 জন শেয়ার করে যে রুম, সেই রুমে থাকতে হয়েছে। হয়তো সকালবেলা খেয়েছে, দুপুরে খেতে পারেনি কলকাতায়। এক পর্যায়ে একদিন পর পর খাচ্ছে, খাওয়ার সংকট হচ্ছে না, সংকুলন হচ্ছে না। হয়তো আত্মমর্যাদা ছিল বিধায় নেতারা যারা রয়েছে তাদের কাছে টাকা চাইতেও পারছিল না। কিংবা নেতারাও বা কয়দিন দিবে? নেতাদের তো একটা নির্দিষ্ট টাকার পরিমাণ আছে, তাদের তো সারা জীবন খাইতে হবে। নেতারা যে পরিমাণ টাকা কামিয়ে তাদের তো খাইতে হবে সারা জীবন। এবং নেতারা খাওয়াবে কাকে? তার স্ত্রীকে খাওয়াবে, সন্তানদের খাওয়াবে, কাজের লোককে খাওয়াবে। কর্মীদের কেন খাওয়াবে? কর্মীদের তো খাওয়াবে না। সুতরাং এই যে যে রবিউল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেনী জেলা ছাত্রলীগের, তিনি কিন্তু এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেছেন এবং কলকাতায় মানবেতর জীবনযাপন করেছে এই ছেলে। এবং টিকতে না পেরে বাধ্য হয়ে, জানে যে বাংলাদেশে আসলে মামলা খেতে হবে, মামলা ছিল, জেলখানায় যেতে হবে, বাধ্য হয়ে কিন্তু সে ফেনীতে চলে এসেছে, ফিরে এসেছে। আসার পরে তাই গ্রেফতার করা হয়। অনেকে বলে নিজে থেকেই আত্মসমর্পণ করেছে, গ্রেফতার হয়েছে। উপায় নাই। ওই যে একটা কথা ছোটবেলায় শুনেছি, উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই। আসলেই গোলাম হোসেন উপায় নাই। ভাবছেন যে আসলে দিন যতদিন যাচ্ছে পরিস্থিতি শান্ত হচ্ছে, স্বাভাবিক হচ্ছে, না, পরিস্থিতি তো স্বাভাবিক হচ্ছে না। এই কারণে হচ্ছে না কারণ আওয়ামী লীগের এত পরিমাণ অপকর্ম, এত পরিমাণ অপকর্ম, এই অপকর্ম কিন্তু কোনোভাবেই দায় তার শীর্ষ নেতৃবৃন্দ এড়াতে পারে না। কিন্তু শীর্ষ নেতৃবৃন্দ তো ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আমেরিকায়, নিদেন পক্ষে ভারতে অর্থ সম্পদ পাঠিয়েছেন, অট্টালিকা করেছেন, ছেলে মেয়ে, নাতি নাতনি সেখানে বড় করছেন। যদি আগামী 100 বছর আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, কোনো সমস্যা হবে না, তাদের সেই সম্পদ সেখানে আছে। কিন্তু আপনারা যারা কর্মী,
আপনাদের কথা কি কি কেউ ভাবছে? না ভেবেছে 5 আগস্ট, না ভাবছে এখন, না ভাববে ভবিষ্যতে। এবং এটা কিন্তু আওয়ামী লীগের জন্য শিক্ষা নয়, এটা অন্যান্য রাজনৈতিক দলের জন্য শিক্ষা, যে যেই দলটি করবেন সেই দলের শীর্ষ নেতৃবৃন্দ আপনাকে ওন করে কিনা, আপনার বিপদে আপনার পাশে থাকবে কিনা। আরে ভাই, রাজনীতি তো রাজনীতির জায়গায়, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, কেউ বাম সংগঠন করবে, কেউ ডান সংগঠন করবে। যার যার ভাবাদর্শ, যে যে আদর্শকে বিশ্বাস করে সে সেই রাজনৈতিক দল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই রাজনৈতিক দল করতে গিয়ে আপনি কি আপনার পরিবারকে বঞ্চিত করছেন? আপনার স্ত্রীকে বঞ্চিত করছেন? আপনার মাকে, আপনার বাবাকে কিংবা আপনার সন্তানকে কি আপনি বঞ্চিত করছেন কিনা? এই যে মনে করেন বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর যে নিদারুণ কষ্টের মধ্যে ছিল, ব্যবসা বাণিজ্য ছিল না, চাকরি বাকরি করতে পারেনি, বাড়ি ঘরে থাকতে পারেনি, কি অবস্থা ছিল, সন্তানদের ঠিক মতো মানুষ করতে পারেনি, অনেকের যৌবন শেষ হয়ে গেছে, চাকরি বাকরি করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, সরকারি চাকরির মেয়াদ চলে গেছে। এখন আবার ঠিক মুদ্রার বিপরীত পাশে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা বলি, একই তো অবস্থা। তারা এখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি শুরু করে কিছুতে তারা আর থাকতে পারবে না। ফলে কি হলো, একটি রাজনৈতিক দল দায়িত্ব নেবে বা ক্ষমতায় আসবে, অপর দলকে একবারে চুরমার করে ভেঙে শেষ করে দিবে। আবার এই দলটি আসবে, অপোজিশনে যারা থাকে তাদের চুরমার করে শেষ করে দিবে। এর মাধ্যমে এই যে পরস্পর বিরোধী যে হাঙ্গামা, আরেকজনকে শেষ করে দেওয়া, আরেকজনের বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া, আরেকজনের মানবাধিকার ভুলণ্ঠিত করা, এর জন্য কি দেশটা স্বাধীন হয়েছিল? যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 71-এ, তখন তো কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে কৃষক, কে শ্রমিক, কে জনতা, কে ছাত্র, কে শিক্ষক, কিছু তো দেখে নাই। সবাই তো ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। এটা সুন্দর মানচিত্রের জন্য, এমন একটা দেশের জন্য যে দেশে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যে দেশে মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, যে দেশে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সন্তানদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবে। আজকে স্বাধীনতার 54-55 বছর পরে এসে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কি গঠন করা যাচ্ছে? সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে কি আমরা হাঁটতে পারছি? নিশ্চয়ই পারছি না। কেন পারছি না? কারণ অনৈক্য। আজকে ঐক্যের কথা বলা হচ্ছে, আজকে যে বিভাজনের বন্ধের কথা বলা হচ্ছে, আজকে যে বারবার বলা হচ্ছে যে আমরা একটা কি বলবো, সবাই ঐক্যের বাংলাদেশ চাই, আজকে আমরা কোনো ভেদাভেদের বাংলাদেশ চাই না, আজকে আমরা কোনো বৈষম্যের বাংলাদেশ চাই না। সেই বাংলাদেশ গড়তে হলে সত্যিকার অর্থে মূল জায়গাটা ঠিক করতে হবে, মাথাটা ঠিক করতে হবে। সেই মাথা যদি ঠিক না হয় তাহলে পুরো অঙ্গ, হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না। আগে মাথাটা ঠিক রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলা হচ্ছে, এই ঐক্যটা সবার আগে জরুরি। আমি ক্ষমতা পেলে, আমি দায়িত্ব পেলে আরেকজনকে শেষ করে দেব, এইটা করে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে না। সবার আগে মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে, বিশ্বের অনেক দেশের কিন্তু চোখ আমাদের এই বাংলাদেশের দিকে। সুতরাং দেশ যদি ভালো না থাকে আমরা কিন্তু কেউ ভালো থাকবো না। যে ষড়যন্ত্র কথা রাজনীতিবিদরা বিভিন্ন সময় শোনান, বলেন, এটি যদি গুণাক্ষর সত্য হয় তবে দেশের জন্য কিন্তু অনেক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা চাই না বাংলাদেশ আর কোন রক্তক্ষয়ী সংঘর্ষ হোক বাংলাদেশে। আমরা চাই না আর কোন মায়ের সন্তান আহত হোক, পঙ্গু হোক কিংবা শহীদ হোক। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই মনের কথা বলতে পারবে, সবাই এক হয়ে দেশকে গড়তে পারবে। আসুন আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশের পথে এগিয়ে যাই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।